তোমাদের টেস্ট সবার কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে স্যার। মোটামুটি হয়েছে। আচ্ছা, টেস্টের প্রশ্ন কেমন মনে হয়েছে, যে খুব মানে হার্ড, ডিফিকাল্ট না মডারেট? না, ঠিকই আছে, কোশ্চেন ভালো ছিল। ঠিকঠাক। তোমরা প্রত্যেকে তো দেখলাম যে কোশ্চেন অ্যাটেম্প মানে পরীক্ষা অ্যাটেম্প করছো না কেন? 16 জন মতন দেখলাম পরীক্ষা দিয়েছো। তো সবাই তো পরীক্ষা দাওনি দেখলাম। মোটামুটি অনেকে পরীক্ষা দাওনি কেন? মানে তারা কি মানে সিলেবাস শেষ করেনি বা ব্যাকলগ হয়ে আছে? মানে কি করছো আমি তো বুঝতে পারছি না। তোমরা একটা পেড ক্লাস নিয়েছো। যারা হুম। যারা এক্সাম দেয়নি তারা কি ক্লাসের মধ্যে আছে? না, তারা নেই ক্লাসের মধ্যে। তাহলে নেই তারা। কেন? না, এবার তোমাদের কারোর তো পরিচিতি থাকতে পারে যে কেউ দিচ্ছে না, মানে যেমন অনেকেই আমি দেখছি যে তারা ক্লাসও অ্যাটেম্প্ট করে না, প্লাস মানে অ্যাটলিস্ট মক টেস্টগুলো তো দিতে পারে, তারা মক টেস্টও দিচ্ছে না। তাহলে আমি কি করে তাদের প্রস্তুতি বুঝবো? এদিকে তারা পেড ক্লাসে জয়েন হয়ে আছে, তাহলে এগুলো তো আমারও খারাপ লাগে না, যে না, আমাকে তো তোমরা সেই দায়িত্বটা দিয়েছো যাতে তোমাদের কোনো খুঁত আছে কিনা সেটা আমি যাচাই করতে পারি, বাট তোমরা তো সেইটাই পারফর্ম করছো না, যার ফলে আমি তো বুঝতে পারছি না যে তোমরা আদৌ পড়াশুনো করছো কিনা। যাই হোক, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলবো টেস্টগুলোকে মিস করো না, এবং তোমাদের সামনের উইকে ওভারঅল সিলেবাসের উপর টেস্ট হবে। ঠিক আছে? ওভারঅল সিলেবাস মানে একদম প্রথম থেকে শেষ অবধি যেরকম মক টেস্ট হয়, মানে যেরকম তোমাদের ফাইনাল টেস্ট হবে সেরকম। তো আমরা চাইছি এরকম 3-4টে পুরো ফাইনাল মক টেস্টের মতো দিতে, যেখানে ফুল সিলেবাস থাকবে। ঠিক আছে? এটা কবে, মানে সপ্তাহে বুঝলাম, কিন্তু কোন দিন, বৃহস্পতিবার নাকি না, এটা রবিবার? এটা হতে পারে তোমার সামনের, এই আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, পরশু শনিবার, তারপরের শনিবার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? এটা শনিবার নাগাদ হতে পারে টেস্টটি। তো তোমরা প্রত্যেকে, আমি বারবার বলছি, যারা টেস্ট দিচ্ছ না তারা কিন্তু ভুল করছো। কারণ সেই মানে তোমার শরীর খারাপ, অথচ ডক্টরের কাছে না গেলে যে ব্যাপারটা হবে সেরকমই তোমার হবে, কিন্তু তুমি তোমার ঘাটাকে দেখাচ্ছ না, এবং এর ফলে কিন্তু সেটা ক্যান্সার হয়ে দাঁড়াবে, এবং তার ফলে কিন্তু তোমার রেজাল্ট যে ভালো হবে এটা কিন্তু আশা করো না। তার কারণ হচ্ছে, আমি আবারও বলছি যে তোমাকে কিন্তু পড়াশুনো করতে হবে, পড়াশুনো না করলে তোমার কিন্তু রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে? তো সেই জন্য যারা কেন যে করছো তোমরা এরকম আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো সবার প্রথমে আমি তোমাদের রেজাল্ট দেখিয়ে দিই, এবং তারপরে তোমাদের আগের টেস্টের কোন প্রশ্নের উত্তর কি সেটাও তোমরা দেখতে পাবে। এবং আমি যেটা দেখলাম, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা রেগুলার ক্লাস করো, তাদের প্রত্যেকের রেজাল্ট আমার বেশ ভাল লেগেছে, এবং তাদের প্রত্যেকের রেজাল্ট যে খুব মানে মানে কি বলবো, যে আশানুরূপ নয় এটা কিন্তু নয়, আমার বেশ ভালো লেগেছে। তারা তোমরা চেষ্টা করছো, তোমাদের কিছু এখনো সিলি মিস্টেক হচ্ছে, সেই সিলি মিস্টেকগুলো তোমাদের আরও নিখুঁত হতে হবে। এবং পরীক্ষার সময় দেখো, পরীক্ষার যখনই তুমি টাইমার ধরে পরীক্ষা দিচ্ছ না, একটা কিন্তু পরীক্ষা পরীক্ষা ফিলিংস আসছে কি না? হ্যাঁ। পরীক্ষা পরীক্ষা ফিলিংস আসছে, এবং তুমি দেখবে যে তোমার মনে হবে, "এই বাবা, টাইম চলে গেল কিনা, এই আর সময় নেই হয়তো।" তো সেই জন্য এই ফিলিংসটা খুব জরুরি। এবং এই মুমেন্টে, মানে এই পরীক্ষার যখনই তুমি একটা সিচুয়েশন ফিল করছো, বাড়িতে বসেই একটা সিচুয়েশন ফিল করছো পরীক্ষার মতো, পরীক্ষার হলের মতো ব্যাপার, যে টান টান একটা ব্যাপার, যে এর মধ্যে আমাকে সাবমিট করতে হবে, এর মধ্যে আমাকে প্রশ্নের উত্তরগুলো সঠিক করতে হবে। তো তখন অনেক কি হয়, অনেক জানা জিনিসও বুঝতে ভুল হয়, এবং তারপরে যখন তুমি পুনরায় প্রশ্নটা আরেকবার দেখো না, তোমার মনে হয় যে বাবা, প্রশ্নটা এরকম চেয়েছিল, আমার সেই মুহূর্তে ভুল হয়ে গেছে। তো সেইটা প্রত্যেকের হয়, তোমাদেরও হয়েছে, এবং চেষ্টা করতে হবে আরও নিখুঁত হবার। এবং তোমাদের আমি বারবার বলছি, আগের টেস্টের থেকে এই টেস্টে আমি ওভারঅল যে স্কোর, সেটা আমার বেশ ভালো লেগেছে। যে না, মানে সবাই মোটামুটি পড়াশুনো করছে, এবং যারা রেগুলার ক্লাস করে অন্তত তারা পড়াশুনো করছে, তারা নিজেকে আরও বেশি নিখুঁত করছে, খুব ভালো লেগেছে আমার। তো এই যে থার্ড আমরা যে ইউনিটটা পড়লাম না, এটা কিন্তু তোমাদের এই থার্ড ইউনিট থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি জানলে পারবে, না জানলে পারবে না, এরকম ব্যাপার। মানে খুব যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেরকম নয়, মেনলি থিওরিটিক্যাল। তো সেই জন্য বারবার বলছি, এই থার্ড ইউনিটটা কিন্তু তোমাকে খুব নিখুঁত হতে হবে। আর 2 নাম্বার যেটা তার আগের ইউনিটগুলো, সেগুলো তোমাকে কনসেপ্ট রাখতে হবে, প্লাস তোমার থিওরি সম্বন্ধে একটা জ্ঞান রাখতে হবে। এখানে কনসেপ্ট না থাকলে যে হবে তা নয়, তবে মেজরিটি জিনিস, ওই যে সংরক্ষক কিভাবে সংরক্ষণ করা হয়, কত টেম্পারেচারে করা হয়, সেগুলো যেহেতু মেনলি থিওরিটিক্যাল, তো তোমাকে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো চলো আর দেরি না করে আমরা তোমাদের সামনে স্কোর রিভিল করি। তো এবার পরীক্ষায় যারা তোমরা দেখতে পাচ্ছ কি কিছু? স্ক্রিন দেখতে পাচ্ছ না তো, না? না। আচ্ছা আচ্ছা, ওয়েট। তো এবার পরীক্ষায় সব থেকে বেশি স্কোর যে পেয়েছে, যে বা যারা, আমি দেখলাম দ্বিতীয় স্কোর যারা করেছে তারা অনেকেই দেখলাম, মানে
ভালো স্কোর করেছে। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিন শেয়ার করে। তো দেখো, এবার পরীক্ষায় সবথেকে বেশি যে স্কোর করেছে সেটি হচ্ছে নাসিমা শেখ। নাসিমা শেখের জন্য একটা জোরদার হাততালি। যে নাসিমা শেখ খুব সুন্দর একটি স্কোর করেছে। তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো দেখো, এখানে নাসিমা শেখ 31 পেয়েছে আউট অফ 35, এবং নাসিমা কোন কোন জায়গায় ভুল করেছে সেটাও আমরা আসবো। দ্বিতীয় স্থানে রয়েছে বেশ কয়েকজন, যেমন দ্বিতীয় স্থানে রয়েছে ঋতিকা দাস। ঋতিকা দাসের জন্য একটা হাততালি। তোমাদের হাততালি তো আমি শুনতেই পাচ্ছি না, তোমরা এটা জোরে জোরে হাততালি দিতে হবে স্যার। একদম। তো ঋতিকা দাস 29 পেয়েছে আউট অফ 35। পাপাই মল্লিক, পাপাই মল্লিকের জন্য হাততালি, 29 পেয়েছে আউট অফ 35। এবং তৃষা বিশ্বাস 35 এর মধ্যে 29 পেয়েছে। অন্যদিকে মণিদীপা মাইতি ইনিও পেয়েছেন 29 আউট অফ 35। তো চারজন মোটামুটি 39 পেয়েছেন, এবং একজন যিনি হচ্ছেন নাসিমা শেখ। নাসিমা আছে তো ক্লাসে, আশা করি? নাসিমা, তুমি কি ক্লাসে আছো? নাসিমা কি আছে ক্লাসে? হ্যাঁ আছে তো। তো নাসিমা পেয়েছে 31 আউট অফ 35। আর অহনা হ্যাঁ রয়, স্যার। হ্যাঁ, তো নাসিমা তুমি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, বেশ ভালো হয়েছে। তো তোমাদের যে যতগুলো মক টেস্ট দিচ্ছ তার উপর ওভারঅল কিন্তু একটা তোমাদের ফাইনাল মার্কশিট তৈরি হবে, ঠিক আছে? যে তোমরা যতগুলো টেস্ট দেবে তার উপরে তোমরা কে মানে ভালো রেজাল্ট করছো আমার কাছে অন্তত মক টেস্টে বা আমাদের এই টিউশনিতে, তো সেটার উপর একটা র্যাঙ্কিং হবে। তার কারণ আমি বিশ্বাস করি যখনই তুমি র্যাঙ্কিংয়ে তোমার নাম আসবে না, তুমি কিন্তু একটু বেশি এফোর্ট দেবেই। তো সেই জন্য আমি বারবার বলছি যে, এবং তোমরা যদি আমি তোমাদেরকে বিশেষ উপহার দেবো, এবং সেটা যদি পসিবল হয় দেখা করার, অবশ্যই দেখা করার মতো মানে পসিবিলিটি হলে, কারণ তোমরা সবাই অনেক দূরে দূরে থাকো। তো দেখা যাক তোমাদের ওভারঅল পরীক্ষা কেমন হয়, এবং তারপরে তোমাদের তো দেখবে ফাইনাল টেস্ট যেটা বোর্ডের পরীক্ষা সেটাও হবে, এবং তোমাদের ফিডব্যাকও আমি নেব। তো দেখো, এবার পরীক্ষায় সবার প্রথম হয়েছে নাসিমা শেখ, দ্বিতীয় স্থানে রয়েছে ঋতিকা দাস, পাপাই মল্লিক, তৃষা বিশ্বাস এবং অহনা রয়, সরি তোমার মণিদীপা মাইতি, এবং তৃতীয় স্থানে রয়েছে অহনা রয়, যে পেয়েছে 28 আউট অফ 35। যারা এর নিচে স্কোর করেছো তারা কিন্তু একদম যে খারাপ রেজাল্ট করেছে তা না, এবং তাদেরকে আশাহত হতে বলবো না আমি। তোমরা আরও এফোর্ট দাও, তোমরাও খুব ভালো রেজাল্ট করবে। যেমন শ্রেয়সী কর্মকার দেখেছি সবার প্রথমে জমা দিয়েছে, এবং খুব অল্প সময় নিয়েছে শ্রেয়সী। আমি দেখলাম যে খুব কম সময়ের মধ্যে টেস্ট। শ্রেয়সী কি ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তুমি তো দেখলাম 20 মিনিটে একদম পরীক্ষা কমপ্লিট করে দিয়েছো। তো এত তাড়াহুড়ো করার কিছু নেই, তোমাকে একটু ধীরে সুস্থে করতে হবে এবং চেষ্টা করতে হবে মানে অ্যাকিউরেসিটা মেনটেন করা, বুঝলে তো? কারণ তুমি খুব তাড়াতাড়ি স্পিডে করতে গেলে কি হবে, অনেক কোশ্চেন মিস আউট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না, তাড়াহুড়ো ওই জন্য তাড়াহুড়ো করবে না, একটু ধীরে সুস্থে করো। তাহলে কিন্তু তোমার স্কোর, তোমার দেখলাম অ্যাকিউরেসি মানে তুমি যেভাবে যে স্পিডে করেছো সেই তুলনায় খুব ভালো। হ্যাঁ, মানে তুমি এত কম সময়ে তুমি করে ফেলেছো না, মানে 20 মিনিটে তুমি ভাবো 35টা প্রশ্ন অ্যাটেম্প্ট করে জমা দিয়ে দিয়েছে। তো এটা এত তাড়াতাড়ি করবে না, একটু এর পরের টেস্টগুলো একটু ধীরে সুস্থে করবে, ঠিক আছে? যাতে একটা কোশ্চেন 1 মিনিটও নেয়নি। হ্যাঁ, আমি সেটাই তো দেখছি, 1 মিনিটও নেয়নি, মানে কয়েক সেকেন্ড করে নিয়েছে, এক একটা প্রশ্ন করে দিয়েছে। তো সেই জন্য আমি বারবার বলছি এত তাড়াহুড়ো করার দরকার নেই তোমার। বেশ। ঠিক আছে। তারপরে এদিকে তো আছে তোমার সৃজনী। সৃজনী ক্লাসে আছো? সৃজনী, সৃজনীর আগের স্কোরের থেকে এই স্কোরটা এই হ্যাঁ স্যার। তোমার এই থার্ড ইউনিটের কি সমস্যা গো? স্কোর কিন্তু অনেকটা কমে গেছে, 18 আউট অফ 35। এটা মানে কি সমস্যা হচ্ছে আমাকে একটু জানাবে কিন্তু, কারণ আমি বারবার না বলছি। স্যার, রিভিশন মারা হয়নি, তার জন্যই আমি পরীক্ষা দেবো রিভিশন হঠাৎ দেখলাম যে আমার মনেও ছিল না যে পরীক্ষা আছে। ও, না 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 না, পরীক্ষা দেখো আমি বলছি আজকে তুমি ডেট পাঞ্চ করে নাও। সেটা হচ্ছে সম্ভাব্য পরীক্ষা হচ্ছে তোমার সামনের শনিবার, তারপরের শনিবার, সম্ভাব্য। এবং সম্ভাব্য মানে 90% হবে, 10% হবে না, ধরে রাখো 90%-এর ক্ষেত্রে সেটাই হবে। তো সেই জন্য আমি বলছি যে মানে হবে তো বটেই, ওটা শনিবারের বদলে হয়তো রবিবার হলো, তো সেই জন্য হবেই, পরীক্ষা হবেই, শনি রবিবারের মধ্যেই হবে। তো ওভারঅল চ্যাপ্টার তোমাদের কিন্তু পরীক্ষা হবে সামনের শনিবার, তারপরের শনিবার, হাতে 1 সপ্তাহ বেশি সময় পাচ্ছ। তার মধ্যে আমরা রিভিশন প্রসিড করব, প্লাস আজকে আমরা টেস্ট পেপারের পেজটাও কমপ্লিট করে দেবো। টোটাল 4টে পেজ ছিল এবিটি এর, 2টো অলরেডি আগের ক্লাসে হয়ে গেছে, আর 2টো আজকে করে দিচ্ছি। তো সেই জন্য বারবার বলছি ফেলে রেখো না। বেশ, অহনা ভালো স্কোর করেছে 28। অহনা তো ক্লাসে নেই। সোমনাথ আছে ক্লাসে? সোমনাথ আছে
না সোমনাথও নেই, বেশ। অরুণিমা, তৃষা বিশ্বাসও ক্লাসে নেই। পাপাই আছো ক্লাসে, পাপাই ভালো স্কোর হয়েছে। আরও নিখুঁত হতে হবে কিন্তু। এবং মানে তোমাকে বারবার বলছি, মানে তোমাকে মানে অ্যাকিউরেসিটা কিন্তু বাড়াতে হবে তোমাদের। অরুণিমাও আচ্ছা আশা করি, ঠিক আছে। হ্যাঁ অরুণিমাও আশা করি ক্লাসে নেই। 21 পেয়েছে। অরুণিমা থাকলে কিছু বলতাম। রাজেশও ক্লাসে নেই। ক্লাসগুলো কেন জয়েন করে আমি বুঝতে পারি না। ঋতিকা দাস আছো। ঋতিকা, কংগ্রাচুলেশনস। ঋতিকারও পরীক্ষা আগের মানে প্রতিটা ব্যাক টু ব্যাক পরীক্ষাগুলো তোমাদের ভালো হচ্ছে, এবং এটা দেখেও ভালো লাগছে যে না তোমরা এফোর্ট দিচ্ছ, তোমরা মেহনত করছো, পরিশ্রম করছো। তো এইভাবেই করতে থাকো, তাহলেই দেখবে তোমাদের এমন কোনো, বারবার বলছি, এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে পারবে না। এবং আমি আবারও বলছি, এর পরের টেস্ট কিন্তু আমি চেষ্টা করবো একটু হার্ড করাতে, কারণ শুধুমাত্র মানে ইজি লেভেল, মানে আমার কোয়েশ্চেন খুব হার্ডও হবে না, খুব ইজি হবে না, মডারেট লেভেলে থাকবে। তার কারণ হচ্ছে খুব ইজি হয়ে গেলে আমি সেই মুড়ি মুড়কি একদল হয়ে যাবে, আর খুব হার্ড হয়ে গেলে তখন সেটা একটা মানে মূল্যায়নের মধ্যে পড়বে না সেটা। তো আমার মডারেট লেভেলের কোয়েশ্চেন থাকবে। তো নিখুঁত হতে হবে, বারবার বলছি নিখুঁত হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তুমি যেমনই পরীক্ষা হোক না কেন তুমি ভালো স্কোর করবে। ঠিক আছে? কারো কিছু জিজ্ঞাসা থাকলে এবার বলতে পারো। কারো কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। ঠিক আছে, না এবার স্যার। এবার দেখো তাহলে তোমাদের রেজাল্টে কে কি রেজাল্ট করেছে সেটা আমি এবার প্রশ্নের উত্তরগুলো বলে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, যেহেতু এই টেস্টে হাইয়েস্ট পেয়েছে নাসিমা শেখ, তো নাসিমারই আমি অ্যান্সার শিটটা নিয়েছি। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 31 পেয়েছে আউট অফ 35, এবং নাম দেখতেই পাচ্ছ নাসিমা শেখ। এবং দেখো এখানে তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। দেখো প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি নির্দেশ করে। আশা করি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকে। হ্যাঁ দেখতে পাচ্ছি। হুম, হ্যাঁ স্যার, দেখে নিচ্ছি। বেশ। তো পানীয়, অপশন এ ছিল জলটি পানীয় হিসেবে নিরাপদ, অপশন বি ছিল জলটিতে গ্রহণীয় নিরাপদ মাত্রার ঊর্ধ্বে অণুজীব বর্তমান, অপশন সি হচ্ছে জলে কোনো রোগ সৃষ্টিকারী অণুজীব নেই। আমি এইটা দেখে সত্যি আশাহত হলাম যে নাসিমা এতটা স্কোর করেছে, এটা কি করে ভুল করে। পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়া আছে, পানীয় জলে কোনো রোগ সৃষ্টিকারী অণুজীব নেই, এটা কি করে হয় নাসিমা? তোমার রেসপন্স কি? স্যার এটা তাড়াহুড়োতে আমি মেরে দিয়েছি, বুঝতে পারিনি। তো পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়া আছে মানে সেটা অবশ্যই জলটিতে, তুমি যদি বলতে যে জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান তাহলেও মেক সেন্স, কিন্তু এটা সঠিক উত্তর হবে অপশন বি, জলটিতে গ্রহণীয় নিরাপদ মাত্রার ঊর্ধ্বে অণুজীব বর্তমান। এবং কলিফর্ম ব্যাকটেরিয়া আছে মানেই সেখানে ফিকাল ম্যাটার আছে, অর্থাৎ মল, কোনো জৈব বস্তু, সেগুলো সেই পানীয় জলে রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দুধ সংরক্ষণে ব্যবহৃত, কিন্তু হ্যাঁ, স্যার প্রথমের আনসারটা কিন্তু এ ছিল, মানে নিচের অপশনটা জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। আমি কালকে টেস্ট পেপারে ওইটা দেখেছিলাম। থাকলেও এটাই হবে সঠিক উত্তর। হ্যাঁ স্যার, আমিও এটাই দেখেছিলাম, এই জলটিতে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। কিন্তু কলিফর্ম ব্যাকটেরিয়া মানে হচ্ছে নিরাপদ মাত্রার ঊর্ধ্বে অণুজীব বর্তমান। ঠিক আছে, এমনি জল সৃষ্টি মানে জলের রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান কলিফর্ম মানে কলোনি আকারে থাকে, দেখবে কলিফর্ম মানে সেই ফর্মিং ইউনিট CFU আমরা দেখবে আগেও পড়েছি। তো এটা কিন্তু এটাই নির্দেশ করে। তো যদিও তোমরা এটা বলছো, আমি পুনরায় ভেরিফাই করে তোমাদের জানাবো। নেক্সট, দুধ সংরক্ষণে ব্যবহৃত হয় রাসায়নিক পদার্থ। অপশন এ তেজি জল, অপশন বি মিউরিয়েটিক অ্যাসিড, অপশন সি স্যালিসাইলিক অ্যাসিড, অপশন ডি সবকটি। তোমরা মনিদীপা কি করেছিল গো এটা? কোনটা? এই দুধ সংরক্ষণে ব্যবহৃত হয়, কে দেখলাম করেছিল তেজি জল, কে? আই থিঙ্ক সৃজনী করেছিল তেজি জল। তেজি জল মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো তেজি জল বা যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড সেটা তো নয়। সঠিক উত্তর হবে স্যালিসাইলিক অ্যাসিড। তো আরেকবার দেখাবেন, মানে এখন না, পরে আমাকে পাঠাবেন। তো এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, তোমাদের টেস্টের রেসপন্ডার কপিগুলো আমি পাঠাতে ভুলে যাই বারবার, তো আমি আজকে পাঠিয়ে দেবো। হুম। বেশ, নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে ব্লাঞ্চিং পদ্ধতিতে রান্না করার সময় খাদ্যবস্তুকে কতক্ষণ, আমি মানে গ্রুপেই পাঠিয়ে দেবো, যার যেটা ডাউনলোড করে নিও। ঠিক আছে, কারণ আমি একজনকে পাঠানোটা খুব চাপ, মানে একজনকে খুঁজে খুঁজে বের করে পাঠাতে হবে। আমি না না, গ্রুপে, এক একজনকে না, গ্রুপেই দিয়ে দেবেন, আমরা দেখে নেব। ঠিক আছে। তো 3 নাম্বার ছিল ব্লাঞ্চিং পদ্ধতিতে রান্না করার সময় খাদ্যবস্তুতে কতক্ষণ ফুটন্ত জলে রাখা হয় খাদ্যবস্তুকে, এটা হচ্ছে 5 সেকেন্ড থেকে 2 মিনিট। সঠিক উত্তর হবে 5 সেকেন্ড থেকে 2 মিনিট। বেশ, পরের প্রশ্ন ছিল খুবই সোজা প্রশ্ন এগুলো। PFA বা PF এর পুরো কথা কি বলো একবার, বলো PF এর পুরো কথা কি? আমরা ভুলে গেছি। প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন। ঠিক আছে, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন মানে ভেজাল, আর ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল, যাতে খাদ্যে ভেজাল না হয় সেটা। অপশন এ খাদ্যের সঠিক সরবরাহ, অপশন বি ছিল
খাদ্যের সঠিক মূল্য নির্ধারণ, অপশন সি ছিল খাদ্যের বিশুদ্ধতা রক্ষা, অপশন ডি ছিল খাদ্যের সঠিক উৎপাদন। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই খাদ্যের বিশুদ্ধতা রক্ষা, যেটা নাসিমা ঠিক করেছে। পরের 5 নম্বর প্রশ্ন ছিল ভিটামিন সি এবং ভিটামিন ই হলো খাদ্য সংযোজক হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এটা তো একদম সঠিক। আর বিবৃতি 2 হচ্ছে যে বিএইচএ এবং বিএইচটি হলো খাদ্য সংযোজক হিসেবে ব্যবহৃত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এটাও সঠিক। তো সেই জন্য সঠিক উত্তর ছিল অপশন ডি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, যেটা নাসিমা ঠিক করেছে। এবং তোমরা আমাকে বলো বিএইচ এবং বিএইচটির পুরো কথা কি? এগুলো ভুলে যাচ্ছ কি করে? বিটা হাইড্রক্সি টলুইন, এগুলো ভুলে যাচ্ছ কি করে? বেশ। 6 নম্বর ছিল উক্তি আর যুক্তি। উক্তি ছিল ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনেকাংশেই খাদ্য বিষাক্তকরণ থেকে সুরক্ষা দেয়, এটা তো সত্য। যুক্তি বলছে খাদ্য বিষাক্তকরণ দ্বারা সংক্রমণ কেবলমাত্র ব্যক্তিগত স্তরে ঘটে, ডেফিনেটলি না। খাদ্য বিষাক্তকরণ দ্বারা সংক্রমণ শুধু কি মানে ব্যক্তিগত স্তরে ঘটে, শুধু কি তোমার ব্যক্তিগত সেই সংক্রমণটা? ডেফিনেটলি নয়, সেটা সামাজিক স্তরেও হয়। সেটা যদি কোনো ফুড পয়জনিং হয়, সেটা যে শুধু যে কোনো একজন ব্যক্তিকে এফেক্ট করবে এমনটা না, অনেকগুলো ব্যক্তিকেও এফেক্ট করবে, সেই জন্য ব্যক্তিগত স্তরে ঘটে এটা সঠিক নয়। তো সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উক্তি সঠিক কিন্তু যুক্তি ভুল। ঠিক আছে? কি গো, তোমাদের কথা শোনা যাচ্ছে না তো? নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্ড ফুড, অর্থাৎ যেটা আধারীকরণ, সেই বিনষ্টকারী অণুজীব যেটা আধারীকরণ করা সত্ত্বেও সেই খাদ্যবস্তুকে মেরে দেয়, সেই অণুজীবটি কি? সঠিক উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম। সঠিক উত্তর হবে অপশন এ, ক্লস্ট্রিডিয়াম। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, খাদ্য পণ্যের উৎপাদনের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের বিপদ বা ঝুঁকি চিহ্নিতকরণ, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও নিয়ন্ত্রণ করা যায় কোনটির দ্বারা? তো এখানে যে কটা অপশন ছিল একমাত্র প্রথম অপশনটাই এই রিলেটেড, বাকিগুলো তো এই রিলেটেড নয়। সঠিক উত্তর হবে এইচএসিসিপি, অপশন এ ইজ কারেক্ট। পরের স্তম্ভ মেলানো ছিল ব্লাঞ্চিং, একদিকে ছিল ক স্তম্ভে ছিল ব্লাঞ্চিং, লো টেম্পারেচার হোল্ডিং, হট স্মোকিং আর হাই টেম্পারেচার শর্ট টাইম। খ স্তম্ভে ছিল 65 ডিগ্রি সেন্টিগ্রেড, 72 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 55 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ব্লাঞ্চিং হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, লো টেম্পারেচার হোল্ডিং হয়ে যাবে 65 ডিগ্রি সেন্টিগ্রেড, হট স্মোকিং হয়ে যাবে তোমার 72 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হাই টেম্পারেচার শর্ট টাইম হয়ে যাবে 55 থেকে 80, যেটার সাথে মিলবে অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি। যারা করেছো তারা নাম্বার পেয়েছো। নেক্সট হচ্ছে এজ মার্ক নামটি সহ এর সমগ্র কার্যপ্রণালী সিস্টেমটি তৈরি করেন কে? অনেকে অ্যান্সার করেছে দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরে বাবা, এজ মার্ক কবে সৃষ্টি হয়েছে, কত আগে, কি করে সে নরেন্দ্র মোদী তৈরি করবে? নরেন্দ্র মোদী সেই সময় জন্মেছে কিনা সন্দেহ। তো এখানে অপশন এ আছে নরেন্দ্র মোদী, অপশন বি আছে ম্যাকডোনাল্ড লিভিংস্টন, অপশন সি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন ডি আছে র্যামসে ম্যাকডোনাল্ড। তো সঠিক উত্তর হবে ম্যাকডোনাল্ড লিভিংস্টন। অনেকেই সঠিক উত্তর করেছো, তো যারা করেছো তারা কংগ্রেচুলেশন, যারা করনি তারা শুনে রাখো। 11 দাগের প্রশ্ন ছিল আইএসআই নির্দেশক নিচের কোন পদার্থকে নির্দেশ করে? আইএসআই। তো অপশন এ ছিল কৃষিজাত, বি ছিল দূষণহীন গাড়ি, তৃতীয় ছিল শিল্পজাত দ্রব্য, অপশন ডি ছিল সবকটি। অনেকে সবকটি করেছো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে শিল্পজাত দ্রব্য। 12 দাগের প্রশ্ন, মানে সবকটি তারাই করেছো যারা তুক্কা লাগিয়েছো। 12 দাগের প্রশ্ন, এই প্রশ্নটাও আমি দেখলাম অনেকে ভুল করেছো, যে এফপিও এর পুরো কথা কি? এটার পুরো কথা হবে কিন্তু ফুড প্রোডাক্টস অর্ডার, ঠিক আছে? এফপিও এর পুরো কথা হচ্ছে ফুড প্রোডাক্টস অর্ডার। 13 দাগের প্রশ্ন, কোন পদ্ধতিতে খাদ্য উপস্থিত জারণধর্মী উৎসেচকগুলি নিষ্ক্রিয় করা হয়? অপশন এ ছিল ড্রাইং, অপশন বি ছিল ব্লাঞ্চিং, অপশন সি ছিল ফ্রিজিং, অপশন ডি ছিল রাসায়নিক দ্রব্যের ব্যবহার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ব্লাঞ্চিং। 14 দাগের প্রশ্ন ছিল নিচের কোন উপাদান দুটি যথাক্রমে জল অপসারণ ও বায়ু অপসারণ দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ করে? তো এক্ষেত্রে জল অপসারণ হবে লবণ বা চিনি। তুমি যখনই দেখবে কোনো একটা খাবারে তুমি চিনি দিয়ে দেবে, দেখবে সেটা গাঢ় হয়ে যাবে, তার মানে কি সে জলটাকে টেনে নেয়। আর বায়ু অপসারণ করে সেটা হচ্ছে তেল। তো সঠিক উত্তর হবে অপশন সি। সি যারা করেছো তারা সঠিক উত্তর। দুটো অপশনই আছে, এতেও তো একই অপশন। জল আছে তো, এবং জল আছে তো, লবণ চিনি এবং জল। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তাড়াহুড়ো করলে এরকম হবে, মনে হবে যেভাবে একই, মানে তাড়াহুড়ো করে যখন আমি তো বাড়িতে ছিলাম না, এক্সামও বাড়িতে থেকে দিইনি, পড়াও হয়নি তার জন্য। তো সেটা সেই এক্সকিউজেস আমি শুনবো না। পরীক্ষা আমি সেটা শোনাতে বলছি না, আমি বলছি আগে ছিল। কোন অভ্যাসটি খাদ্যজনিত বিষক্রিয়া ঘটায়? অপশন এ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রন্ধনস্থল, অপশন বি ছিল বাড়তি খাবারের হিমায়ন,
অপশন সি ছিল নির্ধারিত তাপমাত্রার নিচে রন্ধন, অপশন ডি ছিল পাস্তুরাইজেশন দ্বারা দুধ ব্যবহার। তো সঠিক উত্তর অপশন সি, তো সি করেছে নাসিমা। নেক্সট হচ্ছে লাড্ডুতে কোন কৃত্রিম রং ব্যবহৃত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কোন কৃত্রিম রং কোথায় ব্যবহার করা হয় দেখবে চার্টের মাধ্যমে পড়ানো হয়েছিল, খুব ভালো করে খেয়াল রেখো। তো লাড্ডুতে যে কৃত্রিম রংটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেটানিল ইয়েলো, ঠিক আছে। অনেকে লাল রঙের লাড্ডু ইমাজিন করেছে, দিয়ে রেড লেড করে দিয়েছে, ম্যালাকাইট রেড করে দিয়েছে, বুঝলে। নেক্সট, নিচের কোন জোটটি ক্লাস 1 সংরক্ষক? এই প্রশ্নটা তো ভুল করার কথাই নয়, কারণ ক্লাস 1 সংরক্ষক মানে যেগুলো হচ্ছে প্রাকৃতিক, ক্লাস 2 মানে যারা হচ্ছে কৃত্রিম। তাহলে ক্লাস 1 মানে লবণ ও মধু, এই দুটো হচ্ছে প্রাকৃতিক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট 800 দাগের প্রশ্ন ছিল স্ট্রেপ্টোকক্কাস বিষাক্তকরণ কোন খাদ্যের সঙ্গে সম্পর্কিত? অপশন এ ছিল ক্যান্ড ফুড, মিল্ক ফুড, ফার্মেন্টেড ফুড, নান। তো এক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে দুগ্ধ জাতীয় খাদ্যের বিষাক্তকরণ ঘটায়, সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন কোল্ড স্মোকিং, এই প্রশ্নটা অনেকে ভুল করেছে, ফারেনহাইট দেওয়া আছে, ওরা সেন্টিগ্রেড ভেবেছে হয়তো। তো কোল্ড স্মোকিং এ ব্যবহৃত তাপমাত্রা অপশন এ ছিল 40 থেকে 45, অপশন বি ছিল 145, অপশন সি ছিল 70 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 70 থেকে 90 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন যে প্যাকেজিং এর উপকরণ হিসেবে প্লাস্টিকের পরিবর্তে কোনটির ব্যবহার করা হয়? প্লাস্টিকের পরিবর্তে, এটা বলেনি যে প্লাস্টিক বন্ধ করে দিয়ে কোনটা, প্লাস্টিকের পরিবর্তে সাবস্টিটিউট অফ প্লাস্টিক কোনটা, প্লাস্টিকের পরিবর্তে কোনটা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে কিন্তু স্মার্ট ফিল্ম, ঠিক আছে, স্মার্ট ফিল্ম ব্যবহার করে। পরের প্রশ্ন জ্যাম জলি সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? বোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে অপশন সি, অপশন বি, সাইট্রিক অ্যাসিড। 22 দাগের প্রশ্ন ছিল নিচের কোন রাসায়নিক পদার্থটি সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ ছিল সোডিয়াম বেনজয়েড, অপশন বি সোডিয়াম বাইকার্বনেট, অপশন সি পটাশিয়াম ক্লোরাইড, অপশন ডি সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সোডিয়াম বেনজয়েড। 23 দাগের প্রশ্ন শিশুদের মধ্যে রোটা ভাইরাস সহজে ছড়িয়ে পড়ে, বিবৃতি 1 বলছে, আর বিবৃতি 2 বলছে হেপাটাইটিস ই হলো এক প্রকার আদ্য প্রাণী ঘটিত রোগ যা খাদ্য ও পানীয় জলের মাধ্যমে মানব দেহে সংক্রামিত হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিবৃতি 1, যেটা রোটা ভাইরাস শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে, এটা তো সঠিক। কিন্তু হেপাটাইটিস ই একটি ভাইরাল ঘটিত রোগ, এটা আদ্য প্রাণী ঘটিত বলেছে, সেই জন্য বিবৃতি 2 ভুল। 24 দাগের প্রশ্ন দানা শস্য ও বাদামে সৃষ্ট ছত্রাক সৃষ্টিকারী টক্সিন, দেখবে টক্সিক যে পদার্থ সেটা ছত্রাক দ্বারা সৃষ্ট হলে আমরা জানি মাইকোলজি মানে ছত্রাক নিয়ে পড়াশোনা করা, আর মাইকোটক্সিন মানে হচ্ছে ছত্রাক থেকে সৃষ্ট রোগ। কেমোটক্সিন মানে কোনো কেমিক্যাল, ফোটোটক্সিন মানে কোনো আলোর সাথে সম্পর্কিত, আর ফাইকো মানে সেটা কোনো শৈবাল ঘটিত টক্সিন। ফ্ল্যাভোব্যাকটেরিয়াম কি ধরনের ব্যাকটেরিয়া? মেসোফিলিক, থার্মোফিলিক, সাইক্রোফিলিক। এখানে দেখবো অনেক টেম্পারেচার ঘটিত ছিল, মেসোফিলিক মানে যেটা নর্মাল, থার্মোফিলিক মানে হাই, সাইক্রো মানে নিম্ন তাপমাত্রা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাইক্রোফিলিক। 26 দাগের প্রশ্ন ছিল ড্রুপি চোখ, কথায় জড়তা, গলাধকরণ, এই সমস্যা নিচের কোন রোগ সংক্রমণের ফলে ঘটে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তোমরা যারা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম করেছো সঠিক উত্তর হয়েছে তাদের, যারা করনি তাদের ভুল হয়েছে। লবণ মিশ্রিত মাছ নিচের কোনটি বা কোন অণুজীবগুলি দ্বারা বিনষ্ট হয়? অপশন এ ছিল মাইক্রোকক্কাস, অপশন বি ছিল স্ট্যাফাইলো। দেখো এই প্রশ্নের উত্তরগুলো করা কিন্তু খুব কঠিন, কারণ তুমি যদি খুব নিখুঁত না হও এই প্রশ্নের উত্তর করতে পারবে না তুমি, বুঝতে পারলে? এই 27 প্রশ্নটা কিন্তু কার কার ভুল হয়েছে? 27 প্রশ্ন আমি নিজে কি করেছিলাম সবই ভুলে গেছি। আচ্ছা, ওই 27 প্রশ্নটা কিন্তু অনেকের ভুল হওয়ার কথা। তার কারণ হচ্ছে অনেকে মাইক্রোকক্কাস শুধু করে রেখেছে, লবণ মিশ্রিত মাছ। তো সেই জন্য ভালো করে এই প্রশ্নগুলো না করলে কিন্তু পারবে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবভ, সবকটি, মাইক্রোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস, ট্রাইকোস্পোরন সবকটি। কোনটি অর্ধ পচনশীল খাদ্য? এটা তো অত্যন্ত সোজা প্রশ্ন। সঠিক উত্তর হবে আদা রসুন, যেটা সহজে পচে না। নেক্সট, কাসুন্দি ব্যবহৃত করা এমন একটি অণুজীব, এটা কেন ভুল করেছে জানি না নাসিমা। সঠিক উত্তর হবে লিউকোনস্ট্রোক। এটা দেখবে ক্লাসে বলা হয়েছিল এবং আন্ডারলাইনও করা হয়েছিল, যদি তুমি ক্লাসটা দেখো ভালো করে। নিচের কোন সমন্বয়টি কলিফর্ম ব্যাকটেরিয়া নামে পরিচিত? এটি হচ্ছে ইকোলাই, ক্লেবসিল্লা এবং এন্টারোব্যাক্টার, এই তিনটেকে একত্রে বলে কলিফর্ম ব্যাকটেরিয়া। নেক্সট 31 দাগের প্রশ্ন স্মোকিং পদ্ধতির বিভিন্ন ধাপ ছিল। তো স্মোকিং পদ্ধতির ক্ষেত্রে কি করা হয়? প্রথমে মাছকে কেটে পরিষ্কার করা হয়, তারপর সেটাকে পরিষ্কার মাছে লবণ দেওয়া হয়, তারপরে শুকনো করার জন্য ঝোলানো হয় এবং তারপরে ধোঁয়া প্রদান করা হয়। আচ্ছা, এই লবণ মিশ্রিত জলকে কি বলে? মাছের যে লবণ মিশ্রিত জলকে, কে বলবে? এই প্রশ্নটা দিলেও তাহলে পারতে না, আমি ভাবলাম এই প্রশ্নটা দিই। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? তাহলে বলো, লবণ মিশ্রিত জলকে কি বলে? দেখবে বলে ব্রাইন।
বয়রা ফলাকার হর্ষই দন্ত্য ন। তোমাদের যখন এই সমস্ত মক টেস্টগুলো হয়ে যাবে তখন একদম ফাইনাল দিন অর্থাৎ তোমাদের পরীক্ষার লাস্ট যেদিন ক্লাস হবে তার হয়তো একদিন আগে বা লাস্ট ক্লাসেই আমি ইন্ডিভিজুয়াল ভাইভা নেব। ইন্ডিভিজুয়াল ভাইভা মানে আমি ইন্ডিভিজুয়াল প্রশ্ন উত্তর জানতে চাইবো, কারণ আমি দেখবো যে তোমাদের প্রস্তুতি কতটা লেভেল। তারপর আমি তোমাদের ছেড়ে দেবো, তোমরা যেরকম নিজেদের মেহনত করবে সেরকম ভালো রেজাল্ট হবে, আরও নিখুঁত হলে আরও ভালো হবে। ঠিক আছে? তো নিখুঁত হওয়ার কোনো শেষ নেই আর কি, মানে তুমি যত নিখুঁত হতে পারো ততই ভালো, এবং তুমি খুব ভালো নিখুঁত থাকলে তুমি ধরে রাখো মানে 35 পেয়ে যাবে। ঠিক আছে? কারণ এখানে তুমি হয়তো বাড়িতে বসে দিচ্ছ, অনেক ডিস্টারবেন্স থাকে, পরীক্ষার হলে সেটা হবে না। নেক্সট 32 দাগের প্রশ্ন, এটাই স্তম্ভ মেলানো কোনোদিন ভুল হয়? নাসিমা সেই ভুলগুলো করেছে যে ভুলগুলো হওয়া উচিত নয়। বুঝতে পেরেছো? এবং এই স্তম্ভ মেলানোটা কিন্তু একটু কঠিনই ছিল। তোমরা ঠিক করেছো? কিছু করেছো? CUSO4 কি হবে? CUSO4 কি হবে? CUSO4 হবে ফুসফুসে ক্যান্সার। অপশন ডি। ক্যান্সার। র্যানসিড র্যানসিড তেল, সেটা হবে রিকেট এবং অন্ধত্ব। ট্রাইকিসাইল ফসফেট, এটা হবে প্যারালাইসিস ও পঙ্গুত্ব। পঙ্গুত্ব। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি। হুম। চলো নেক্সট, নির্দেশ অনুসারে উত্তরটি নির্বাচন করো। নির্দেশ মানে এখানে ক্যান্ড ছিল, এখানে রোদে শুকানো আছে, আর এটা হচ্ছে মিনারেল ওয়াটার, মানে ইয়ে থেকে জল নিচ্ছে অ্যাকোয়াগার্ড থেকে। ছবিগুলো কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বোঝা যায়নি তো। বোঝা যায়নি? তাহলে এটার দোষ আমারই। এই ক্যান্ড এটা ছিল, আশা করি এই ক্যানিংটা বুঝতে পেরেছো, তাই না? তো ক্যানিং মানে হ্যাঁ। সেখানে কি করছে, জীবাণু প্রবেশে বাধা। তো অপশন বি হবে তারপরেরটা ছিল রোদে দেওয়া, মানে জীবাণু বংশবৃদ্ধিতে বাধা, আর অ্যাকোয়াগার্ড মানে জৈবাণুর অপসারণ। অপশন বি হবে সঠিক উত্তর। এ সঠিক করেছে, তার মানে বুঝতে পেরেছিল নাসিমা, নাসিমা বুঝতে পেরেছিল তাই সঠিক করেছে, অপশন বি। নেক্সট হচ্ছে লেসিথিন। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, এই প্রশ্নটা খুব নিখুঁতভাবে না পড়লে পারবে না। লেসিথিন সোডিয়াম স্টেরেট পলিসরবেট কিরূপ জাতীয় খাদ্য? সঠিক উত্তর হবে ইমালসিফায়ার। ইমালসিফায়ার মানে কি করে, কেউ বলতে পারবে? না, ইমালসিফায়ার মানে ইমালসিফায়ার মানে তেলের সাথে মিশ্রিত হতে দেয় না। ইমালসন, ইমালসিফায়ার। নেক্সট হচ্ছে ঘি এবং ভোজ্য তেলের গুণমান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেশন চিহ্ন। অত্যন্ত সোজা প্রশ্ন। ঘি এবং ভোজ্য তেল মানে খাদ্য, সেটা হচ্ছে এজ মার্ক। সঠিক উত্তর হবে এজ মার্ক। তো যারা যারা করেছো তারা এটা দেখতে পাচ্ছ, এবং তোমাদের এখানে আমি এটা যার সেটটা দেখালাম সেটা হচ্ছে নাসিমার সেট দেখালাম, নাসিমার সেট দেখালাম। এছাড়া বাকিদের স্কোরগুলো দেখে নাও একটু, সেটা হচ্ছে তার আগে যে ছিল রেসপন্ড, যেমন এটা হচ্ছে কার খাতা, এটা হচ্ছে ঋতিকা দাস, 29/35। ঠিক আছে? এরকম পরপর আছে, আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? এভাবে তো সম্ভব নয় সবগুলো ইয়ে করা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে টেস্ট পেপারের কোয়েশ্চেন সেট। আমাদের টেস্ট পেপারটা আজকে কমপ্লিট হয়ে যাক, পরের দিন থেকে আমরা রিভিশন চ্যাপ্টার ওয়াইজ যাব। দেখো তোমাদের প্রশ্ন প্রত্যেকে অংশগ্রহণ করো। প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশ। এটা কি স্ক্রিনে দেখা যাবে না? স্ক্রিনে দেখা যাচ্ছে না? না, না। ওয়েট ওয়েট, ভাগ্যিস বললে, আমি তো স্ক্রিন শেয়ার না করেই বলতে পারি। বেশ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে।